আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গুচ্ছ বায়োলজি সেকেন্ড ক্লাস কোষ বিভাজন। তোমাদের কোষ বিভাজন পরীক্ষা হয়তো হয়ে গেছে। ক্লাসটা আমি নিতে একটু লেট হয়েছিল আমার ভর্তির কারণে। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, এই কারণে ক্লাসটা পরীক্ষার আগে নিতে পারিনি। তো আজকে নিয়ে নিচ্ছি, তোমরা সবাই ক্লাসটা করে নিবে, আর যারা পরীক্ষা দাওনি এখনো তারা পরীক্ষা দিয়ে নিবে। তাহলে আমাদের আজকের অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। তোমরা সবাই এই কোষ বিভাজন অধ্যায়টাকে একটু সহজ ভাবেই দেখো, কারণ এটা কিন্তু একটা সহজ অধ্যায় এবং এখান থেকে কিছু আহ সিলেক্টিভ বিষয় থেকে হচ্ছে প্রশ্ন আসে, অর্থাৎ সবকিছু আসে না, কিছু সিলেক্টিভ প্রশ্ন আসে। ওই সিলেক্টিভ প্রশ্নগুলো পড়লেই ভালো করা যায়। তাহলে দেখো, আমরা কোষ বিভাজন শুরু করি। প্রথমে আসে হচ্ছে অ্যামাইটোসিস। আমরা জানি অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে এই তিনটা পয়েন্ট আগে খেয়াল করো। আমাইটোসিস প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিস হচ্ছে সমীকরণিক বিভাজন, এবং মিওসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আমরা জানি যে অ্যামাইটোসিসে একটা কোষ ঠিক এইভাবে এইভাবে দুই ভাগ হয়ে যায়, এভাবে মাঝ বরাবর দুই ভাগ হয়ে যায়, যার কারণে ডিরেক্ট দুই ভাগ হওয়ার কারণে একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আর মাইটোসিসে 2n থেকে 2n তৈরি হয়, অর্থাৎ 2n থেকে 2n তৈরি হয়, এই কারণে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিসে 2n থেকে n তৈরি হয়, 2n থেকে n তৈরি হয়, যার কারণে একে বলে হ্রাসমূলক বিভাজন। যেহেতু এখানে 2 ছিল মানে দুইটা n, এখানে একটা n, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়, এই কারণে একে বলে হ্রাসমূলক কোষ বিভাজন। আর সমীকরণিক কোষ বিভাজন হচ্ছে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়, এই কারণে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। এরপর আমরা দেখি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যগুলো। অ্যামাইটোসিস ঘটে হচ্ছে প্রোক্যারিওটিক জীবে, অর্থাৎ ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, ইস্ট, এসবে হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। তাহলে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা এবং ইস্ট, এইগুলোতে হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। অ্যামাইটোসিসে দুইটি কোষ উৎপন্ন হয়। কয়টি কোষ উৎপন্ন হয়? দুইটি কোষ। এবং এটা ঘটেই হচ্ছে এক কোষী জীবে, অর্থাৎ প্রোক্যারিওটিক, যারা আদি কোষী, এক কোষী, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, নীলাভ সবুজ শৈবাল, এগুলোতে অ্যামাইটোসিস ঘটে। এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এরপর আমরা আসি মাইটোসিসে। ইউক্যারিওটিক জীবে ঘটে, দুইটি কোষ তৈরি হয় এবং দেহকোষে ঘটে। গুরুত্বপূর্ণ ইনফো, এটা হচ্ছে ইউক্যারিওটিক, অর্থাৎ প্রকৃত কোষে জীবে ঘটে, অর্থাৎ আমরা যারা প্রকৃত কোষে তাদের। এবং এখান থেকেও তৈরি হয় দুইটি কোষ, এবং এটা ঘটে হচ্ছে দেহকোষে। মাইটোসিস ঘটে দেহকোষ, যেটাকে ইংলিশে বলে সোমাটিক সেল। দেহকোষ অথবা সোমাটিক সেলে মাইটোসিস ঘটে। এরপরে আমরা দেখি এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যার কারণে একে মূলত বলা হয় সমীকরণিক বিভাজন। এবং নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। আর আমরা যদি মিওসিসের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এখানে নিউক্লিয়াস দুবার বিভক্ত হবে। হ্যাঁ, আমরা যদি মিওসিসের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াস দুবার বিভক্ত হবে এবং ক্রোমোজোম একবার বিভক্ত হবে। তাহলে এই যে এখানে যে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হলো, এটা আমরা মনে রাখবো দুনিয়া দিয়ে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো দুনিয়া দিয়ে। দুনিয়া অর্থাৎ এই দুনিয়া দিয়ে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এটা ঘটে ইউক্যারিওটিক জীবে, অর্থাৎ আমাদের প্রকৃত কোষিতে। এটি থেকে চারটি কোষ তৈরি হয়। তাহলে মিওসিস থেকে তৈরি হয় চারটি কোষ, এবং মাইটোসিসে তৈরি হয় দুইটি কোষ। মাইটোসিস ঘটে দেহকোষ অথবা সোমাটিক সেলে, আর মিওসিস ঘটে জনন কোষে অথবা গ্যামেটিক সেলে। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার কারণে একে বলা হয় হ্রাসমূলক বিভাজন। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার কারণে একে বলে হ্রাসমূলক বিভাজন। এবার চলো আমরা মাইটোসিসের কিছু ধাপ দেখে আসি। মাইটোসিসের কিছু গুরুত্বপূর্ণ ধাপ। মাইটোসিসের 5টি ধাপ আছে, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা জানি প্রোফেজকে বলা হয় প্রাক পর্যায়, প্রোমেটাফেজকে বলা হয় প্রাক মধ্য পর্যায়,
মেটাফেজকে বলা হয় মধ্য পর্যায়, অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়, এবং টেলোফেজকে বলা হয় অন্ত পর্যায়। তোমরা অনেকেই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো মুখস্থ করো, কিন্তু প্রাক পর্যায়, প্রাক মধ্য পর্যায়, মধ্য পর্যায়, গতি পর্যায়, অন্ত পর্যায় এগুলো তোমরা মুখস্থ করো না। যার কারণে হচ্ছে অনেক সময় কোশ্চেনে প্রোফেজ না দিয়ে যদি প্রাক পর্যায়ে দেওয়া থাকে অপশনে, তখন অনেকেই পারে না। অর্থাৎ প্রশ্নটা পারলেও এ প্রোফেজের জায়গায় প্রাক পর্যায়ে দেওয়ার কারণে তারা অপশন করতে পারে না। তাহলে প্রোফেজে কি ঘটে আমরা দেখি। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। এখানে কিন্তু বিলুপ্তি ঘটে না, এখানে বিলুপ্তি ঘটতে শুরু করে। প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের মাইটোসিসের প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের অর্থাৎ নিউক্লিয়ার আবরণীর বিলুপ্তি ঘটতে শুরু করে। এটা মনে রাখা লাগবে যে এটা কিন্তু শুরু হয়, এখানে বিলুপ্তি ঘটে না, এখানে বিলুপ্তি ঘটা শুরু হয়। এবং প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। এরপরে আমরা দেখি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়, স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, এটা মনে রাখো। প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। অনেকে এটা মেটাফেজ মনে করে, মেটাফেজ না, ঠিক আছে। প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয় এবং ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তুমি এটা মনে রাখো যে যারা প্রো, হ্যাঁ, যারা প্রো তারা নৃত্য করে, যারা প্রো তারা নৃত্য করে, তারা নাচ গান করে, এর জন্য প্রো মেটাফেজে নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এবং প্রো মেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। প্রোমেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়ে। আমাদের প্রোফেজ যেমন দীর্ঘস্থায়ী পর্যায়, প্রোমেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এরপরে আমরা দেখি মেটাফেজ অর্থাৎ মধ্য পর্যায়। এখানে ক্রোমোজোমের সুপার কয়েলিং ঘটে, অর্থাৎ ক্রোমোজোম সব থেকে বেশি মোটা এবং খাটো হয়, যেটাকে কন্ডেনসেশনও বলা হয়। এখানে লিখে নেই, তোমরা লিখে নাও, এখানে লেখা নেই, এই পয়েন্টটা লিখে নাও, কন্ডেনসেশন। কন্ডেনসেশন অর্থাৎ মেটাফেজে কন্ডেনসেশন ঘটে, কন্ডেনসেশন ঘটে অর্থাৎ ক্রোমোজোম যে মোটা এবং খাটো হয়ে যায় এটাকে বলা হয় কন্ডেনসেশন। এবং ক্রোমোজোম সুপার কয়েলিং প্রক্রিয়ায় হচ্ছে এই মোটা এবং খাটোটা হয়। ক্রোমোজোম যে প্রক্রিয়ায় মোটা ও খাটো হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় মোটা ও খাটো হয় সেটাকে বলা হয় সুপার কয়েলিং। আর এই যে মোটা ও খাটো হলো এটাকে বলা হয় কন্ডেনসেশন। এখানে মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস বলতে হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে থাকে। এই যে একটা স্পিন্ডল যন্ত্র, আমি যদি একটা স্পিন্ডল যন্ত্র আঁকি, এই মনে করো যে এটা একটা স্পিন্ডল যন্ত্র, আমি জাস্ট এমনি দেখানোর জন্য আঁকতেছি, হ্যাঁ। মনে করো এটা একটা স্পিন্ডল যন্ত্র, তারপর এই যে মধ্যবর্তী জায়গাটা যে আছে এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় ইকুয়েটর অথবা বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে যখন ক্রোমোজোম গুলো আসে তখন সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো আসলে সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। এবং সেন্ট্রোমিয়ারি বিভাজন শুরু হয়, অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এটা ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর সেন্ট্রোমিয়ারে বিভাজন শুরু হয় এবং পরবর্তীতে ক্রোমোজোম গুলো এরকম আকার ধারণ করে। অর্থাৎ আমরা যদি অ্যানাফেজে দেখি তাহলে এরকম আকার ধারণ করে, মেরুমুখী, একটা এই পাশে যায় আর একটা এই পাশে থাকে। মেরুমুখী একটা হচ্ছে এই পাশে যায় আর একটা হচ্ছে এই পাশে থাকে, অর্থাৎ তারা মেরুমুখী চলন দেখায়। ঠিক আছে, এগুলা জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম, যেহেতু এখানে আমার চিত্র নাই সে কারণে এভাবে এঁকে দেখালাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়ে ক্রোমোজোমের এই যে মেরুমুখী চলন। এই যে আমি বললাম, এই যে আমি যদি এইখানে আঁকি, এটা যদি একটা স্পিন্ডল যন্ত্র হয় তাহলে এইভাবে হচ্ছে ক্রোমোজোমের মেরুমুখী চলন দেখা যায়। ঠিক এইভাবে ক্রোমোজোমের মেরুমুখী চলন দেখা যায়, অর্থাৎ ক্রোমোজোমটা প্রথমে আমি যদি মেটাফেজ ধাপ আঁকি, মেটাফেজ ধাপে থাকে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে মেটাফেজ ধাপ, যেটা আমি এই যে নীল কালার করলাম যেটা, এটা হচ্ছে মেটাফেজ ধাপ। আর সবুজ কালার যেটা করতেছি সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলা দুইটা মেরুর দিকে যায়। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম দুইটা দুই মেরুর দিকে যায়। আর মেটা ফেজে
মাঝে থাকে, অর্থাৎ মেটাকাইনেসিস হয় একদম মধ্যবর্তী ইকুয়েটর একটা স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রে একদম মধ্যবর্তী অংশে থাকে। তাহলে এই যে মেরুমুখী চলন দেখা যায় অ্যানাফেজে, এটাকেই বলা হয় মেরুমুখী চলন, ক্রোমোজোমের মেরুমুখী চলন, এবং এই ক্রোমোজোমের মেরুমুখী চলনের কারণেই অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। এখানে VLJI বিভিন্ন আকৃতি ধারণ করে। এই VLJI এটা আমি MCQ-তে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। পরে আসো নিউক্লিওলাসের পুনর আবির্ভাব ঘটে, অর্থাৎ এই যে প্রোফেজে প্রোফেজে কিন্তু আমরা দেখছিলাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। ঠিক এইটার বিপরীত ভাবে, প্রোফেজের বিপরীত ভাবে টেলোফেজে নিউক্লিওলাসের পুনর আবির্ভাব ঘটে এবং সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই পুরা জিনিসটা কিন্তু ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এই যে পুরা জিনিসটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজন শেষে হয় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এরপরে আমরা এই যে এরপরে হচ্ছে এখানে হচ্ছে মাইটোসিসের বিষয়টা শেষ হয়ে গেল, এরপরে আমরা মিওসিসে আসি। মিওসিস একে ক্যারিওকাইনেসিস এক ঘটে এবং সাইটোকাইনেসিস এক ঘটে। ক্যারিওকাইনেসিস একের আবার চারটা পর্যায়: প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। এই প্রোফেজ একের আবার পাঁচটা পর্যায়। প্রোফেজ একের পাঁচটা পর্যায়: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। অর্থাৎ লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে লেপটোটিন, এখানে হয় হচ্ছে পোলারাইজড বিন্যাস। লেপটোটিনে হয় পোলারাইজড বিন্যাস এবং এখানে ফুলের তোড়া বা বুকে বিন্যাস দেখা যায়। ফুলের তোড়া বা বুকে বিন্যাস দেখা যায়। এরপর আসো জাইগোটিন, এখানে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট তৈরি হয়, অর্থাৎ ক্রোমোজোমের জোড় বাঁধাকে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট বলা হয়। এখানে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট ঘটে হচ্ছে জাইগোটিন। আর প্যাকাইটিনে টেট্রাড, ক্রসিং ওভার এবং কায়াজমা, এই তিনটা মনে রাখো, টেট্রাড, ক্রসিং ওভার এবং কায়াজমা তৈরি হয়। ডিপ্লোটিনে হচ্ছে প্রান্তীয়করণ ঘটে, লুপের সৃষ্টি হয় এবং ডায়াকাইনেসে বিলুপ্তি হয়ে যায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। এটা আমি মেডিকেল ক্লাস নেওয়ার সময় একটা নিউমোনিক দিয়ে বুঝিয়েছিলাম, আবার সেভাবে বলি। কেউ যখন মনে করো যে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেছে, সে তাকে পোলার আইসক্রিম এবং ফুলের তোড়া দিয়ে প্রপোজ করবে। পোলার আইসক্রিম এবং ফুলের তোড়া দিয়ে প্রপোজ করবে কোন ধাপে? লেপটোটিন ধাপে, অর্থাৎ যে সময়টায় সে লেপ্টে যাবে। হ্যাঁ, সে সেই মেয়েটার সাথে মানে সে লেপ্টে যাবে, মানে সে জড়িয়ে যাবে। হ্যাঁ, সেই মেয়েটার সাথে জড়াতে যাচ্ছে, একটা রিলেশনে জড়াতে যাচ্ছে, তখন সে ফুলের তোড়া এবং পোলার আইসক্রিম নিয়ে সেই মেয়েটাকে প্রপোজ করলো। এরপরে তাদের মধ্যে জোড়া বাঁধলো। হ্যাঁ, এই যে জোড়া বাঁধা, এটাকে বলা হয় সিন্যাপসিস। জোড়া বাঁধাকে বলা হয় সিন্যাপসিস। এরপরে এদের মধ্যে জোড়া বাঁধলো এবং জোড়া বাঁধা ক্রোমোজোমকে আবার বলে বাইভ্যালেন্ট, অর্থাৎ সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট এই যে জোড়া বাঁধলো, এটা ঘটে হচ্ছে সেকেন্ড স্টেপে, এটা ঘটে 2 নাম্বার স্টেপে, অর্থাৎ জাইগোটিনে। হ্যাঁ, অর্থাৎ এটা ঘটে জাইগোটিনে। এরপরে যখন জোড়া বাঁধা হয়ে গেল, অর্থাৎ সিনাপসিস এবং বায়োভ্যালেন্ট হলো, এরপরে 3 নাম্বার ধাপে গিয়ে এদের মধ্যে ক্রসিং ওভার হলো। এদের মধ্যে ক্রসিং ওভার হলো, তখন টেট্রাড এবং কায়াজমাও তৈরি হলো। এরপর যখন প্রপোজ করা শেষ, জোড়া বাঁধা শেষ, ক্রসিং ওভার শেষ, তখন তাদের আর ভালো লাগে না, একজন আরেকজনকে আর ভালো লাগে না, তারা ব্রেকআপ চায়। তখন হচ্ছে তাদের ডিপ্লোটিনে এসে ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ প্রান্তীয়করণ ঘটে। ডিভোর্স হয়ে যায়, দুইজন দুই দিকে চলে যায়, লুপের সৃষ্টি হয়। হ্যাঁ, দুইজন দুই দিকে চলে যায়, এর ফলে লুপের সৃষ্টি হয় এবং প্রান্তীয়করণ ঘটে। এবং ডায়াকাইনেসিস সব থেকে শেষ পর্যায়ে, 5 নাম্বার পর্যায়ে, এ পর্যায়ে তাদের রিলেশনটা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। তো এইভাবে তোমরা এই ধাপের এই নামগুলো মনে রাখতে পারো, এটা জাস্ট নাম মনে রাখার জন্য। এরপরে দেখো এখান থেকে যা যা পড়া লাগবে আমি ততটুকুই দাগাই দিচ্ছি। এখানে এটা তোমরা পাবা নেটওয়ার্ক বইটাতে, অর্থাৎ গুচ্ছ নেটওয়ার্ক, গুচ্ছ ভর্তি সহায়িকা নেটওয়ার্কের বইটাতে পাবা। এখানে অনেকগুলো পড়া আছে, তোমরা হচ্ছে সবগুলোই রিডিং দিবা, অবশ্যই রিডিং দিবা।
কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের আগে সেই কোষটা, যে কোষটা বিভাজিত হবে, সেই কোষটা কিছু প্রস্তুতিমূলক কাজ করে। কি করে? প্রস্তুতিমূলক কাজ করে, কিছু প্রস্তুতিমূলক কাজ করে। এই যে প্রস্তুতিমূলক কাজ করে, এটাকে বলা হয় ইন্টারফেস। প্রস্তুতিমূলক কাজ করে, এটাকে বলা হয় ইন্টারফেস। এখন এখান থেকে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে ইন্টারফেস অবস্থায় কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস অবস্থায় কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেইটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এখন এখানে সমস্যা যেটা, তা হচ্ছে এখানে এই বিপাকীয় এর জায়গায় অপশনে দিয়ে দেয় বিকাশিত, দিয়ে দেয় বিকশিত নিউক্লিয়াস, দিবে কি? বিকশিত। তারপরে দিবে বিভাজিত, বিভাজিত। তারপরে বি দিয়ে আরো যা যা আছে, বিকল্পিত। তারপরে বি দিয়ে আরো যা যা হয়, প্রত্যেকটা জিনিস হচ্ছে অপশনে থাকবে, যেন তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, যেন তুমি পড়ে গেছো বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস, তারপরে তুমি পরীক্ষার হলে যায় যখন দেখবা বিকশিত নিউক্লিয়াস, বিভাজিত নিউক্লিয়াস, তখন তোমার মাথা আওলাই যাবে, কারণ সবগুলাতেই বি বি আছে। তো এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখো, এটা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এখানে কিন্তু বিকশিত, বিভাজিত এসব অপশনে দিতে পারে, তোমরা সুন্দর মতো সেগুলাকে কেটে দিবা, এগুলো কিন্তু দাগানো যাবে না। এইভাবে হচ্ছে এমসিকিউ ভুল হয়, সবাই পড়ে, সবাই পড়াশোনা করে, কিন্তু এরকম ট্রিকি কিছু জিনিসের জন্যই হচ্ছে এমসিকিউ ভুল যায়। এরপরে দেখো কোষ চক্র। আচ্ছা, আমি এটা মুছে দিই। এরপরে দেখো কোষ চক্র, অর্থাৎ কোষ সৃষ্টি, বৃদ্ধি। তিনটা জিনিস, সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। এক, দুই, তিন, মনে রাখো এই তিনটা অপশন, এই তিনটা মিলে হচ্ছে কোষ চক্র। এরপরে এখানে হচ্ছে মেটাকাইনেসিস, তো বললামই যে ক্রোমোজোম গুলো যখন বিষুবীয় অঞ্চলে আসে তখন ওটাকে মেটাকাইনেসিস বলে। আর এটা মনে রাখো যে এই কথাটা, যে ক্যারিওকাইনেসিস, এটা নামকরণ করেন কে? বিজ্ঞানী স্লাইখার। ক্যারিওকাইনেসিস নামকরণ করেন বিজ্ঞানী স্লাইখার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। হ্যাঁ, এটা হচ্ছে ডাবের পানি। প্রশ্নটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি? হ্যাঁ, ফসল কথাটা উল্লেখ আছে কিনা সেটা দেখবা। ফসল, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি? সেটা হচ্ছে ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি, যদি আসে ফসল কোনটি তাহলে দিবা ডাবের পানি। আর যদি আসে, হুম, যদি আসে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে কোথায়, ঘটে কোথায়, হ্যাঁ, মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে কোথায়, তাহলে এটার উত্তর হবে ডাব। এটার উত্তর হবে ডাব। যদি বলে ঘটে কোথায়, যদি বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে কোথায়, তাহলে হবে ডাব। আর যদি বলে ফসল কোনটা, তাহলে হবে ডাবের পানি। এই কনফিউশনটা তোমরা কিন্তু অনেকে ভুল করে, অনেক হচ্ছে বইয়ের মধ্যে পড়ে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল হচ্ছে ডাবের পানি, কিন্তু ওই যদি প্রশ্ন একটু ঘুরায় করে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা ঘটে কোথায়, তখন ওই ডাবের পানি দিয়ে আসে, ডাব আর দাগায় না। মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা কি? যখন সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন, মনে করো সাইটোকাইনেসিসটা হইলো না, সাইটোকাইনেসিস হইলো না, এখন সাইটোকাইনেসিসের আগে কি হয়? ক্যারিওকাইনেসিস হয়। সাইটোকাইনেসিসের আগে ক্যারিওকাইনেসিস হয়। এখন ক্যারিওকাইনেসিসের কি হয়? নিউক্লিয়াসের বিভাজন হয়, অর্থাৎ নিউক্লিয়াস তৈরি হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। মানে যদি বারবার বিভাজন হয় তাহলে এইভাবে বিভাজনটা হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে বহু নিউক্লিয়াস তৈরি হবে। কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল, যে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, এরপরে সাইটোপ্লাজম একবার বিভাজিত হবে। কিন্তু অনেক সময় এমন হয় যে সাইটোপ্লাজম বিভাজন হয় না, সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, বা সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে না। তখন কি হয়? ক্যারিওকাইনেসিসটা ঘটতেই থাকে, ঘটতেই থাকে, ঘটতেই থাকে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটতেই থাকে, যার ফলে দুইটা থেকে চারটা, আটটা, ষোলোটা, এরকম বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয় একটা মাত্র কোষে। হ্যাঁ, একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, এই জিনিসটাকে বলা হয়
মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখন এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা ঘটে কোথায়? ঘটে হচ্ছে ডাবের মধ্যে। ঘটে কোথায় এটা? ডাবের মধ্যে। এই ডাবের মধ্যে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হইলো, এই হওয়ার ফলে কি হয়? মুক্ত নিউক্লিয়াস বিভাজন হওয়ার ফলে কি হয়? ফলে হইলো ডাবের মধ্যে পানি হয়। ফলে কি হয়? ডাবের মধ্যে পানি হয়। অর্থাৎ যদি প্রশ্নে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি, ফসল, তাহলে হবে ডাবের পানি। যদি বলে ফসল মানে ফলাফল, মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা ঘটার ফলে কি হয়, অর্থাৎ মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি, সেটা হচ্ছে ডাবের পানি। আর যদি বলে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে কোথায়, তাহলে কিন্তু উত্তর হবে ডাব। হ্যাঁ, এই জিনিসটা বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু পরীক্ষায় আসে, মানে বইয়ের মধ্যে যদিও ডিরেক্ট বলা নাই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কোথায় ঘটে, ডাবে ঘটে, বলা নেই। বইয়ের মধ্যে খালি ডাবের পানি বলা আছে। এখন অপশনে অনেক সময় ডাবের পানিও থাকে, ডাবও থাকে, কোনটা দাগাবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এটা বইয়ের মধ্যে ডিরেক্ট বলা নেই কোথাও। তারপর আমি বলে দিলাম যেন তোমরা পরীক্ষা আসলে ঘাবড়ে না যাও, যেন সঠিক জিনিসটা বুঝে লিখতে পারো। আর এই জিনিসগুলো, এই যে কনফিউশন জিনিসগুলা, আমি আসলে ক্লাস নেওয়া প্লাস নোট, মানে নোট হচ্ছে আমি রিভিশন নোট দিই, কনফিউশন জিনিসগুলোর উপরও নোট দিতে চাই, কিন্তু টাইম পাই না। সে কারণে তোমরা একটা কাজ করবা, তোমরা কি করবা, আমি যে ক্লাসগুলো নেই তখন সেই নোটগুলা তোমরা তৈরি করবা। তৈরি করে আমাদের যে গ্রুপটা আছে, প্রবলেম সলভিং গ্রুপ, ওই গ্রুপে তোমরা দিয়ে দিলা, তোমরা নোট করলা, দিলা, সেটা একটু পোস্ট করে দিলাম, সেটা সবাই পড়লো, এটা ভালো হয়। তুমি নোট করলে সেটা কিন্তু তোমার লাভ, যে তুমি ক্লাসটা করছো, তুমি জিনিসগুলো বুঝছো। যে ক্লাস করে নোট করে সে অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকে। এরপরে দেখো, এ ধরনের উদ্ভিদ কোষ, ওই যে যেগুলোর মধ্যে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, এই উদ্ভিদ কোষটাকে বলা হয় সিনোসাইটিক। অর্থাৎ যদি বহু নিউক্লিয়াস উদ্ভিদে ঘটে তাহলে এটাকে বলা হবে সিনোসাইটিক। আর যদি প্রাণী কোষে ঘটে তাহলে বলা হবে প্লাজমোডিয়াম। প্রাণী কোষে ঘটলে বলা হবে প্লাজমোডিয়াম। এরপর আসো আমরা আরেকটা টপিক শিখি, সেটা হচ্ছে বিভাজন ক্ষমতাবিহীন সকল কোষ, অর্থাৎ পরিণত জনন কোষ বা গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু। বিভাজন ক্ষমতা বিহীন মানে কি? বিভাজন ক্ষমতা বিহীন, বিহীন মানে হচ্ছে বিভাজিত হয় না, বিভাজিত হবে না, বিভাজিত হবে না, এগুলো কিন্তু বিভাজিত হবে না। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। এরপরে প্রাণীদেহে স্নায়ু কোষ, পেশি কোষ, হৃৎপেশি কোষ, খেয়াল রাখো দুইটা গ্যামিট, মানে শুক্রাণু ডিম্বাণু। এরপরে প্রাণীদেহে আছে স্নায়ু কোষ, পেশি কোষ এবং হৃৎপেশি। সকল চলমান রক্ত কোষ, অর্থাৎ আমাদের রক্তের কোষ যেগুলো চলাচল করে আমাদের পুরোটা বডিতে, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এবং উদ্ভিদের স্থায়ী কোষ, মনে রাখো এটা স্থায়ী কোষ। হ্যাঁ, উদ্ভিদের স্থায়ী কোষ, ভাজক কোষ না, কিন্তু স্থায়ী কোষ। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে বিভাজন ঘটে না। এরপরে এখানে কিছু নিউমোনিক দিছে, দেখতে পারো, তোমরা নিজের রিডিং দিয়ে নিবে, এখান থেকে আমি যতটুকু গুরুত্ব সেটা পড়ে দিচ্ছি। এখানে যেটা পড়বা সেটা হচ্ছে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। অনকোজেনেসিস, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। তারপর খেয়াল করো, এটা হচ্ছে সৃষ্টি, টিউমারটা সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় অনকোজেনেসিস। আর যদি টিউমার সৃষ্টি হওয়ার পরে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, টিউমার পুরো দেহে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হবে মেটাস্টেসিস। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস, আর টিউমার যদি ছড়িয়ে পড়ে, অর্থাৎ পুরাটা দেহে ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হবে মেটাস্টেসিস। এরপরে দেখো, কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজিন। কোষচক্র বিনষ্টকারী কিছু জিন রয়েছে, সেগুলাকে বলা হয় অনকোজিন। এগুলো যেসব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সেগুলা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, তা হলো মুটাজেন্স। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে সেগুলো হচ্ছে মুটাজেন্স, আর যেগুলো হচ্ছে কোষচক্র বিনষ্টকারী জিন সেগুলো হচ্ছে অনকোজিন। এরপর এখান থেকে পড়বা হচ্ছে মিউটাজেনিক পদার্থ আছে, এটা পড়া দরকার, এটা পড়া দরকার নেই, যতটুকু দরকার আমি জাস্ট ততটুকু দাগাই দিই।
কোষের মৃত্যুটা, হ্যাঁ, কোষের মৃত্যুর টপিকটা দেখো। কোষের মৃত্যু হয় হচ্ছে দুইটা উপায়, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে স্বাভাবিক মৃত্যু, মানে তার বয়স ফুরিয়ে গেছে, তার আয়ু ফুরিয়ে গেছে, এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু অ্যাপোপ্টোসিস। অর্থাৎ তার নির্দিষ্ট যে সময়টা একটা কোষের জন্য, সে নির্দিষ্ট সময় পরে যে সে মারা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস, অর্থাৎ কোষের জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। কিন্তু মনে করো একটা কোষ বাচ্চা, তার এখনো মরার মতো বয়স হয়নি, কিন্তু সে পুষ্টির অভাবে অথবা বিষাক্ত কোনো দ্রব্যের কারণে মারা গেল, তাহলে সেটাকে বলা হবে নেক্রেসিস। এরপরে অ্যাপোপ্টোসিসের একটা উদাহরণ দিয়েছে, খাদ্যের ঘর্ষণে অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং কোষ এবং হাতের 5টি আঙুলের টিস্যুর মৃত্যু। এরপর এখান থেকে জাস্ট এই সূত্রটা একটু দেখতে পারো, মাইটোটিক ইন্ডেক্সের সূত্র, মাইটোসিসরত কোষের সংখ্যা এবং মোট কোষের সংখ্যা, অর্থাৎ মানুষের দেহে মোট যতগুলা কোষ আছে, টোটাল অথবা মোট যত কোষ আছে সেটা হচ্ছে মোট কোষের সংখ্যা। আর মাইটোসিসরত মানে হচ্ছে যেগুলা বিভাজিত হচ্ছে সেই মুহূর্তে, মনে করো তুমি যে দিনের মাইটোটিক ইন্ডেক্স বের করবা, সেই দিনে যতগুলা বিভাজিত হচ্ছে সেই সংখ্যা। আর মোট কোষ সংখ্যা হচ্ছে পুরাটা দেহের মোট টোটাল কোষের সংখ্যা। এই গেল। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অ্যাটাক লেন্স আছে, এই সবগুলোই হচ্ছে পড়ে নিবা, হ্যাঁ, এগুলো হচ্ছে স্টার দিয়ে দিচ্ছি আমি। এগুলা কিন্তু স্টার, এই যে যেখানে লেখা আছে না অ্যাটেক লেন্স, এটা কিন্তু নেটওয়ার্ক বইয়ের অনেক সুন্দর একটা নোট, এটা তোমরা পড়ে নেবা, হ্যাঁ। আমি 3 স্টার দিয়ে নিলাম। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যেগুলা থেকে এমসিকিউ আসে। তুমি অনুশীলনী কথা যদি বলো অথবা বিভিন্ন পরীক্ষায় যেখান থেকে এমসিকিউ আসে, সেটা হচ্ছে এখানে জাস্ট অ্যাটাক লেন্স হিসেবে দিয়ে দিছে, মানে প্রশ্ন উত্তর না দিয়ে জাস্ট লাইনটা দিয়ে দিছে। যেমন সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং, কোষ চক্র আবিষ্কার করেন হাওয়ার্ড এবং পেল্ক। এটা কিন্তু এই বছরও জাবির ভর্তি পরীক্ষা নাকি কোনটার জন্য ভর্তি পরীক্ষা আসছিল। তারপর ইন্টারফেজের সময়, কোষ চক্রের মাইটোসিসের সময়, এই প্রত্যেকটা হচ্ছে তোমরা রিডিং দিয়ে, এখানে বোঝানোর কিছুই নাই, এটা হচ্ছে তোমরা রিডিং দিয়ে নাও। আর এই অধ্যায়টা আমি মেডিকেলের জন্য পড়াই দিছিলাম 2 ঘন্টার, ইউটিউবে আছে ক্লাসটা, ওইটা তোমরা দেখে নিতে পারো। কারণ হচ্ছে ওইখানে একদম বেসিক থেকে পড়াই দিছি, তো যেহেতু বেসিক থেকে পড়াই দিছি, ওইটা যদি তোমরা দেখে নিয়ে তারপরে এটা পড়ো তাহলে ভালো হবে। ওটা হচ্ছে দাগানো বই, মেডিকেলের জন্য হচ্ছে দাগানো বই পড়াচ্ছে, আর তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছে, কারণ তোমাদের তো পরীক্ষা 1 মাস পরে, মেডিকেলের তো অনেক সময় আছে, এই কারণে দাগানো বইটা পড়াচ্ছে আর কি। তো তোমাদের যদি বেসিকের ঘাটতি থাকে তাহলে দাগানো বইয়ের ক্লাসটা মেডিকেল থেকে মানে ইউটিউব থেকে দেখে নিতে পারো, ইউটিউবে আছে। আর যদি বেসিকের সমস্যা না থাকে তাহলে ডিরেক্ট কোশ্চেন ব্যাংক সলভ করবার সমস্যা নেই। এই জিনিসটা খেয়াল করো যে জৈব বিবর্তনে ভূমিকা রাখে জার্মিনাল ক্রসিং ওভার, এটা দাগে দিলাম কারণ হচ্ছে অনেকে এটা নাও পারতে পারে, এর জন্য এটা দেখে নিই। এরপরে চলো আমরা কোশ্চেন সলভের দিকে যাই। P53 প্রোটিনের ভূমিকা কি? এটার কাজ হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখা। ওই যে আমরা কিছু জিন দেখলাম না, অঙ্কোজিন, যেগুলো হচ্ছে প্রোটিন কোষকে বিভাজন থেকে দূরে রাখে বা বিরত রাখে, সেগুলো হচ্ছে এইসব প্রোটিন, অর্থাৎ P53 প্রোটিন। এটা হচ্ছে কোষকে বিরত রাখে, কোষ বিভাজন থেকে বিরত রাখে। এটি ডিফেক্টিভ বলে মানুষের অর্ধেক সংখ্যক কোষই ডিফেক্টিভ P53 আছে। কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এর ফলে হচ্ছে ক্যান্সারটা হয়। যখন আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলে তখনই হচ্ছে ক্যান্সার হয়। মানুষের অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়া সম্ভবত এটি একটি কারণ। তাহলে কি P53। এখানে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে লিখে দিব, কোথায় জায়গা তো নেই, আরেকটা আছে P27। P27 এটা হচ্ছে স্তন ক্যান্সারের জন্য দায়ী। লিখে রাখো, নিজেদের খাতায় লিখে রাখো, স্তন ক্যান্সার। P27 এটা হচ্ছে স্তন ক্যান্সারের জন্য দায়ী, এটাও অনেক সময় আসে পরীক্ষাতে, তোমরা লিখে রাখো। যেহেতু একবার P53 আসছে, যদি এবার মনে করো P27 আসে,
তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে যে এটা হচ্ছে স্তন ক্যান্সারের জন্য দায়ী। এরপরে খেয়াল করো, কোষ বিভাজনের উপপর্যায়ে কায়াজমা ঘটে। আমরা কিন্তু দেখছিলাম যে প্যাকাইটিনে কায়াজমা ঘটে। তোমার যদি ওই স্টোরিটা মনে না রাখে, মানে মনে না থাকে, তুমি এভাবে মনে রাখবা যে কায়াজমাতেও কা আছে, প্যাকাইটিনেও কা আছে। কায়াজমাতেও কা আছে, প্যাকাইটিনেও কা আছে। এটা দিয়ে মনে রেখো যে কায়াজমা প্যাকাইটিন আরেকটা ঘটে। এই ক দিয়ে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই ক দিয়ে আরেকটা জিনিস প্যাকাইটিনে ঘটে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্যাকাইটিনে। এটা ক দিয়ে মনে রাখতে পারো। ক্রসিংটা সাধারণত এভাবে লেখে না, তোমাদের হচ্ছে বোঝানোর জন্য লিখলাম, এইভাবে লেখা থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে বাকি বৈশিষ্ট্যগুলো পড়তে পারো। যে কাজমাটা যে তৈরি হয় ওটা হচ্ছে এক্স আকৃতি থাকে, বাইভ্যালেন্ট থাকে, 4টি ক্রোমাটিড থাকে যেগুলাকে বলা হয় টেট্রাড, এবং সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড দেখা যায়। এগুলা পড়তে পারো, কিন্তু মেইন কথা হচ্ছে এগুলাই, যে টেট্রাড থাকে, কায়াজমা থাকে এবং ক্রসিং ওভার থাকে। এগুলোই হচ্ছে মেইন কথা প্যাকাইটিনের জন্য। এরপরে আসো, এখানে দিছে হচ্ছে কোষ বিভাজনে VLJI আকৃতি ধারণ করে। এটা কোন ধাপে? মেটা অ্যানাফেজ। এগুলো হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে মেরুমুখী চলন দেখা যায়, এবং VLJI এরকম আকৃতি ধারণ করে ক্রোমোজোম। এখন এই যে এই জিনিসগুলো, অর্থাৎ ক্রোমোজোমের নাম অনুসারে আকৃতি কেমন, এটা অনেকের মনে থাকে না। যে মেটাসেন্ট্রিক বি, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক আই। এটা মনে রাখার একটা নেমোনিক আছে। নেমোনিকটা আমরা নিজে করি, সে কারণে একটা অ্যাবনর্মাল নেমোনিক। তোমরা এই অ্যাবনর্মাল নেমোনিকটা মনে রাখো। VLJI অর্থাৎ ভেলজি। VLJI মানে হচ্ছে ভেলজি। এটাকে তুমি মনে রাখো মুসা অ্যাক্ট। মুসা অ্যাক্ট অর্থাৎ VLJI বা ভেলজি। হ্যাঁ, VLJI অথবা ভেলজি, তুমি যেমনি মনে রাখো ভেলজি। এটা হচ্ছে মুসা অ্যাট। তাহলে ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক। এল এ হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, এল তে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। জেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, জেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এবং আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক, আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। এভাবে মনে রাখো ভেল জি অর্থাৎ মুসা অ্যাট। এভাবে যদি, যেহেতু একবার আসছে যে অ্যানাফেজে, অ্যানাফেজে হচ্ছে ভিএল যে আকৃতি ধারণ করে, এরপরে যদি আকৃতিগুলো কিরকম, ভি এর আকৃতি কেমন, এল এর আকৃতি কেমন যদি আসে, তাহলে এই নেমোনিকটা দিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে। না হলে এমনিতে কিন্তু মনে থাকে না, হ্যাঁ, এমনিতে একটু প্যাচ লাগে। এরপরে দেখো, আহ আচ্ছা, এটা মুছে দিই। এখানে যে জিনিসটা বলছে যে কোনটা আন বলে নাই, প্রোগ্রামড সেল ডেথ বলছে। অর্থাৎ ওই যে যেটা বললাম, প্রোগ্রামড মানে জেনেটিক্যালি যে মৃত্যুটা ঘটে, অর্থাৎ যেইটা মানে একটা মানুষের বয়স হয়েছে, মানুষ না, একটা কোষ, একটা কোষের বয়স হয়েছে, নির্দিষ্ট তার একটা আয়ু ছিল, সে আয়ুটা তার ফুরিয়ে গেছে, প্রোগ্রামড অর্থাৎ তার মধ্যে থেকে আগে থেকে প্রোগ্রাম সেট করা ছিল যে তার আয়ু হচ্ছে 120 দিন। যখনই 120 দিন পার হয়ে গেছে, তখন তার একটা ডেথ ঘটছে, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, অর্থাৎ প্রোগ্রামড ডেথ সেল। অর্থাৎ এটাকে সংক্ষেপে মনে রাখো PDC, এটাকে বলা হয় সংক্ষেপে PDC। হ্যাঁ, প্রোগ্রামড ডেথ সেল, অনেক সময় সংক্ষিপ্ত রূপটা আসতে পারে, এই জন্য লিখে দিলাম PDC। আর নেক্রেসিস যেটা আছে, হ্যাঁ, নেক্রেসিস কে বলা হয় আনপ্রোগ্রামড ডেথ সেল, অর্থাৎ এখানে আন লেখা থাকবে, আন, ওইটাকে বলা হয় UDC, আনপ্রোগ্রামড ডেথ সেল। অর্থাৎ এখানে কোনো প্রোগ্রাম সেট করা নেই, সে হঠাৎ করেই হচ্ছে আনপ্রোগ্রাম, অর্থাৎ তার প্রোগ্রামে যদিও সেট করা থাকে 120 দিন, কিন্তু সে 50 দিনের মাথায় পুষ্টির অভাবে, হ্যাঁ, পুষ্টির অভাবে অথবা বিষাক্ত কোনো দ্রব্যের অভাবে বা দ্রব্যের কারণে মৃত্যু ঘটে, তখন এটা হবে নেক্রোসিস। অনেকে কিন্তু নেক্রোসিস মনে রাখে, অ্যাপোপ্টোসিসও মনে রাখে, কিন্তু এই যে প্রোগ্রামড ডেথ সেল, তারপর আনপ্রোগ্রামড ডেথ সেল, এগুলো হচ্ছে মনে রাখে না, যার কারণে পারে না। এই যেমন মনে করো যদি পরীক্ষা আসতো যে জেনেটিক্যালি কোষের নিয়ন্ত্রিত মৃত্যু কোনটা, অ্যাপোপ্টোসিস, সবাই পারতো। কিন্তু এই যে এখানে একটু ঘুরে কোশ্চেন করছে যে প্রোগ্রামড সেল ডেথ কোনটা,
আচ্ছা আমি একটু উল্টা লিখছি, প্রোগ্রাম সেল ডেট না, তাহলে এটা হবে, এই কারণে আমি ভাবছিলাম যেমন কোনো পি সি ডি, আর এটা হবে ইউসিডি, ইউসিডি আনপ্রোগ্রামড সেল ডেট। অর্থাৎ একটু যদি ঘুরে প্রশ্ন করে তখন কিন্তু অনেকে পারে না, এই কারণে এটা যেন পারো সেই কারণে আমি লিখে দিলাম। আমরা আমাদের পেইড পোলের গ্রুপটাতে চেষ্টা করতেছি এরকম কিছু এমসিকিউ দেওয়ার, যেগুলা একটু ট্রিকি, মানে সহজ, তোমরা পারো, কিন্তু একটু ঘুরায় দেওয়া হয় যার ফলে হচ্ছে পারা যায়। এরপর হচ্ছে মায়োটিক প্রোফেজ একের কোন ধাপে কায়াজমা, ওই যে বলছিলাম কয় আকারে কা, অর্থাৎ প্যাকাইটিনের কা, তাহলে প্যাকাইটিন, আর বাকিগুলা তো এর আগে পড়ানো হয়েছে, আশা করি পারবা। এরপরে দেখো মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় মেটাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ারের বিভাজন মেটাফেজ ধাপে, অর্থাৎ এই যে এরকম থাকে, হ্যাঁ এরকম হচ্ছে তোমার ক্রোমোজোমটা থাকে, তারপর মেটাফেজ ধাপে একদম মাঝখান বরাবর বিভাজন শুরু হয়, এইভাবে ভাগ হয়ে যায়, ভাগ হইয়া এই অর্ধেক চলে যায় ওইদিকে, আর এই বাকি অর্ধেক চলে আসে এইদিকে, অর্থাৎ মেরুমুখী চলন ঘটে অ্যানাফেজে, এটা ঘটে অ্যানাফেজে। আর এই যে ভাগটা যে হয় সেন্ট্রোমিয়ারের, এটা হয় হচ্ছে মেটাফেজে। এটা কিন্তু এর আগের টুকুতে বুঝাইলাম, আশা করি এটা পারবা। এরপরে জগন্নাথ আমাদের দরকার নাই, শাহজালাল দরকার আছে, কিন্তু শাহজালাল হচ্ছে দরকার শুধু তোমার ইয়ের ক্ষেত্রে। শাহজালাল তোমরা সবাই সলভ করবা ফিজিক্স এবং ম্যাথের জন্য সলভ করবা, কারণ গত বছর গুলাতে, হ্যাঁ গত বছরগুলোতে গুচ্ছের প্রশ্ন বানাইছে কে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তুমি বলতে পারো যে এবার তো সাস্ট নাই, এবার তো সাস্ট নাই, তাহলে আমরা কেন শাহজালালের প্রশ্ন করব? কারণ হচ্ছে গুচ্ছের প্রশ্নে যে স্ট্যান্ডার্ড, শাহজালালের প্রশ্নে সেই সেম স্ট্যান্ডার্ড, হ্যাঁ সেম স্ট্যান্ডার্ড। এখন গুচ্ছে হয়তো শাহজালাল নাই, কিন্তু গুচ্ছ কি তার স্ট্যান্ডার্ড চেঞ্জ করবে? তার স্ট্যান্ডার্ড কিন্তু চেঞ্জ করবে না। সো যেহেতু তার স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে না, এই কারণে তুমি যদি গুচ্ছের প্রশ্ন সলভ তোমার হয়ে যায়, তুমি আরো এক্সট্রা কোশ্চেন সলভ করতে যাচ্ছ, হ্যাঁ এক্সট্রা, মনে করো গুচ্ছের কোশ্চেন ব্যাংক তুমি সলভ করে ফেলাইছো, এক্সট্রা যাচ্ছ, তখন তুমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং জাস্ট অর্থাৎ যশোরের বিজ্ঞান প্রযুক্তি, এই দুইটার কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা, কারণ এই দুইটার কোশ্চেন হচ্ছে গুচ্ছের স্ট্যান্ডার্ড অর্থাৎ জিএসটি স্ট্যান্ডার্ড। এই কারণে তুমি যদি জিএসটি স্ট্যান্ডার্ড এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি শাহজালাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা। আশা করি তোমরা বুঝছো আমার কথা। একজন জিজ্ঞাসা করছিল আমি যখন সাজেশন বা গাইডলাইন দিছিলাম চ্যানেলে, যে এবারে পরীক্ষার জন্য তোমরা জাস্ট এবং সাস্ট এই দুইটার প্রশ্ন করবা, একজন বলছিল যে সাস্টের প্রশ্ন কেন করবো, সাস্ট তো এবার আর নাই। সাস্ট এবার না থাকুক, গত বছরগুলোতে তো ছিল। সে গুচ্ছের একটা স্ট্যান্ডার্ড, একটা ভিত্তি, গুচ্ছের একটা ভিত্তি তৈরি করে দিয়ে গেছে। এই কারণে গুচ্ছ কিন্তু সেই ভিত্তি বা সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড থেকে বের হইতে পারবে না। ওই বিগত সালে যেরকম প্রশ্ন করছে ওই স্ট্যান্ডার্ডেই কিন্তু এবছরও প্রশ্ন হবে। সেই কারণে তোমাকে সাস্টের কোশ্চেন ব্যাংকটা একটু হলেও দেখে যাইতে হবে, যদি তুমি পরীক্ষায় কমন পাইতে চাও। এরপরে চলো আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি সলভ করি। দুটি নন সিস্টার ক্রোমাটিডের ক্রস আকৃতির জোড়াস্থলকে বলা হয় কায়াজমা। ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়ছি, এক্স আকৃতির কায়াজমা। এরপরে হচ্ছে মিওসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে রিকম্বিনেশন ঘটে প্যাকাইটিনে, কিভাবে? প্যাকাইটিনে কি ঘটে বলছিলাম, প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে, প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে, প্যাকেটিনে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের মাধ্যমেই রিকম্বিনেশন অর্থাৎ লিঙ্কড জিন সমূহের মধ্যে সমন্বয় তৈরি হয়। এই সমন্বয়কে বলা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো নিচের কোনটিতে কোষ বিভাজন হয়, আমরা জানি যে আরবিসি তে কোষ বিভাজন হয় না, ডাব্লিউবিসি তে হয় না, স্নায়ু কোষে হয় না, তারপর পেশি কোষ, হ্যাঁ পেশি কোষ এগুলাতেও কিন্তু হয় না, পেশি কোষে হয় না, তারপর শুক্রাণু ডিম্বাণু হয় না, তাহলে হয় কোনটাতে? মাতৃজনন কোষে কোষ বিভাজন হয়। অর্থাৎ যেগুলাতে হয় না সেগুলা কাইটা দিলে আমরা কোথায় হয় সেইটা পাবো। এরপরে কোন বিভাজনে সর্বপ্রথম বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড পরিলক্ষিত হয়? প্যাকাইটিনে। কারণ কি এই জিনিসটাকে কি বলে, দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড, এই জিনিসটাকে বলে টেট্রাড, এটাকে বলে টেট্রাড। আর এই টেট্রাডটা দেখা যায় কোথায়? প্যাকাইটিনে। এটা কিন্তু পড়ানো হয়েছে, আশা করি সবাই পারবে।
তাহলে সবাই পরীক্ষা দিয়ে নিও, সবাইকে তো পড়ানো হইলো। আমার একটু লেট হয়ে গেছিল, ভর্তির কাজে ব্যস্ত ছিলাম, ক্লাস দিয়ে দিলাম। যারা পারো নাই পরীক্ষা দিতে, তারা ক্লাসটা দেখে তারপরে পরীক্ষা দিয়ে নিও। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।